বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের পাবলিক ফিন্যান্স অর্থাৎ সরকারি অর্থ ব্যবস্থার এবিলিটি টু পে থিওরি অফ ট্যাক্সেশন, অথবা আমি সংক্ষেপে বলতে পারি এবিলিটি টু পে প্রিন্সিপল। আসলে বাংলায় যদি বলি তাহলে তোমাদের সবার কাছে অত্যন্ত পরিচিত কর প্রদানের সামর্থ্য নীতি তত্ত্ব। প্রশ্নটা পরীক্ষাতে খুব বেশি আসে। কর প্রদানের সামর্থ্য নীতি তত্ত্ব মানে এবিলিটি টু পে থিওরি অফ ট্যাক্সেশন। 14 নম্বর লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখার কি করবে চেষ্টা করবে। এবিলিটি টু পে অর্থাৎ পরিশোধের সামর্থ্য। কর পরিশোধের সামর্থ্য কি সকল ব্যক্তির ক্ষেত্রে কি সমান? উত্তর হচ্ছে সকল ব্যক্তির কর প্রদানের সামর্থ্য সমান নয়। একটি সমাজের যারা ধনিক শ্রেণী তাদের কর প্রদানের এবিলিটি বা সামর্থ্য বেশি, যারা নিম্ন আয়ভুক্ত তাদের কর প্রদানের এবিলিটি বা সামর্থ্য হচ্ছে কম। তাহলে এবিলিটি টু পে থিওরি অফ ট্যাক্সেশন অনুযায়ী অর্থাৎ কর প্রদানের সামর্থ্য নীতি তত্ত্ব অনুযায়ী যাদের কর প্রদানের সামর্থ্য বেশি তারা বেশি কর প্রদান করবে, যাদের কর প্রদানের সামর্থ্য কম তারা কম কর পরিশোধ করবে। এইটাই হচ্ছে এই তত্ত্বের মূল কথা। এই সামর্থ্য নীতি তত্ত্বকে আমরা 3টা ভাগে আমরা বিভক্ত করেছি। এই যে কর প্রদানের সামর্থ্য যাদের বেশি তারা বেশি কর প্রদান করবে, এই কি পরিমাণ বেশি কর প্রদান করবে, এবং যাদের সামর্থ্য কম তারা কম পরিমাণ কর পরিশোধ করবে, কি পরিমাণ কম পরিমাণ কর পরিশোধ করবে, এগুলা নির্ধারণের জন্য 3টি মত রয়েছে। একটি মত হচ্ছে ইকুয়াল স্যাক্রিফাইস প্রিন্সিপল। 1 নম্বর মতটা হচ্ছে ইকুয়াল স্যাক্রিফাইস প্রিন্সিপল। 1 নম্বর মত হচ্ছে ইকুয়াল স্যাক্রিফাইস প্রিন্সিপল। বাংলায় যদি বলি সমত্যাগ নীতি। বাংলায় কি বলবো আমি? সমত্যাগ নীতি। অর্থাৎ কর প্রদানের সামর্থ্য নীতি তত্ত্ব অনুযায়ী যাদের সামর্থ্য বেশি তারা কর বেশি প্রদান করবে, যাদের সামর্থ্য কম তারা কর কম প্রদান করবে, এবং এক্ষেত্রে যাদের সামর্থ্য বেশি এবং যাদের সামর্থ্য কম এমনভাবে কর প্রদান করবে বেশি এবং কম যাতে উভয় পক্ষের ত্যাগের পরিমাণটা সমান হয়। উভয় পক্ষের ত্যাগের পরিমাণটা সমান হয়। জিনিসটা একটু বিশ্লেষণ করি। যেমন মনে করো আমার কাছে 1000 টাকা আছে, তা 1000 টাকার তো একটা উপযোগ আছে না? নাই? অবশ্যই 1000 টাকার উপযোগ আছে। 1000 টাকার উপযোগ আছে বলেই আমি 1000 টাকা সযত্নে পকেটের ভিতরে রাখি, বা এই 1000 টাকা পাওয়ার জন্য আমি কি করি? পরিশ্রম করি। অবশ্যই 1000 টাকার উপযোগ আছে। মনে করো 1000 টাকার উপযোগ হচ্ছে 1000 ইউটিল। 1000 টাকার উপযোগ কত বলেছি? 1000 ইউটিল। এই ইউটিল হচ্ছে উপযোগের একক। এটা মনস্তাত্ত্বিক বিষয়। যখন তরল পদার্থ পরিমাপের একক লিটার, যখন আমরা বলি 1 লিটার আইসক্রিম দেন, আমরা কঠিন পদার্থ বস্তু যেগুলো ক্রয় করি
এগুলোর একক হচ্ছে কিলোগ্রাম। যেমন আমরা বলি 5 কেজি কি করেন, চাল দেন। ঠিক একইভাবে উপযোগ হচ্ছে একটি মনস্তাত্ত্বিক ধারণা, এটা পরিমাপের একক হচ্ছে ইউটিল। আমরা ধরে নিচ্ছি 1000 টাকার উপযোগ হচ্ছে 1000 ইউটিল। তাহলে আমি যদি 1000 টাকা যদি কাউকে প্রদান করি, তাহলে আমার উপযোগ ত্যাগ হবে 1000 ইউটিল। যদি 1000 টাকার ইউটিল উপযোগ যদি 1000 ইউটিল হয়, তাহলে আমি যদি কাউকে 1000 টাকাতে দেই, তাহলে আমার উপযোগ ত্যাগ হবে 1000 ইউটিল। আরেকজন ব্যক্তির কাছে 1000 টাকার উপযোগ 5000 ইউটিল হতে পারে। আরেকজন ব্যক্তির কাছে, যেমন মনে করো একজন ধনী ব্যক্তি, একজন দরিদ্র ব্যক্তি। ধনী ব্যক্তির কাছে 1000 টাকার উপযোগ 1000 ইউটিল হতে পারে, দরিদ্র ব্যক্তির কাছে 1000 টাকার উপযোগ 5000 ইউটিল হবে। কারণ তুমি চিন্তা করো, 1000 টাকা একজন ধনীর কাছে যে পরিমাণ গুরুত্ব, একজন নিম্ন আয়ভুক্ত লোকের কাছে বা দরিদ্র ব্যক্তির কাছে 1000 টাকার গুরুত্ব তার চেয়ে অনেক বেশি। অর্থাৎ 1000 টাকার উপযোগ যদি ধনী ব্যক্তির কাছে 1000 ইউটিল হয়, দরিদ্র ব্যক্তির কাছে 1000 ইউটিলের চেয়ে বেশি হবে। আমরা ধরে নিয়েছি 5000 ইউটিল। তাহলে একজন ধনী ব্যক্তি যদি 1000 টাকা যদি কাউকে দেয়, তাহলে তার উপযোগ ত্যাগ হবে 1000 ইউটিল। সে সরকারকে দিল, তার উপযোগ 1000 ইউটিল হবে। কোনো বিক্রেতাকে যদি দেয়, কারোর কাছ থেকে পণ্য ক্রয় করেছে, 1000 টাকা দেয়, তার উপযোগ ত্যাগ 1000 ইউটিল হবে। এবং এক্ষেত্রে যদি কারো কাছ থেকে পণ্য ক্রয় করার জন্য 1000 টাকা দেয়, তাহলে সে তার উপযোগ ত্যাগ হচ্ছে 1000 ইউটিল। অর্থাৎ ওই পণ্য থেকে সে 1000 ইউটিলের বেশি উপযোগ পেতে চাইবে, অর্থাৎ ন্যূনতম 1000 ইউটিল উপযোগ পেতে চাইবে ওই পণ্য হতে, যে পণ্যটা ক্রয় করবে। কিন্তু সরকারকে যখন সে 1000 টাকা ট্যাক্স হিসাবে দেবে, তখন সে বিনিময় কিছু পাবে না, তার ত্যাগ, শুধু তার ত্যাগটাই থাকবে 1000 ইউটিল। একইভাবে একজন দরিদ্র ব্যক্তি যদি 1000 টাকা দিয়ে যদি কোনো পণ্য ক্রয় করে, তখন সে চিন্তা করবে এই 1000 টাকা বিক্রেতাকে দেওয়ার কারণে তার উপযোগ ত্যাগ হচ্ছে 5000 ইউটিল। অতএব সে এমন পণ্য কেনার চেষ্টা করবে যেখান থেকে তার উপযোগ ন্যূনতম প্রাপ্তি 5000 ইউটিল হয়। কারণ পকেট থেকে যখন কি হয়ে যাবে, টাকাটা যখন কি হবে, টাকাটা যখন পকেট থেকে কি হবে, চলে যাবে, উপযোগ ত্যাগ হবে। অতএব বিনিময়ে আমি উপযোগ পাওয়ার জন্য দ্রব্য ক্রয় করি, কিন্তু আমি যখন সরকারকে এই টাকা ট্যাক্স হিসাবে কি করব, দিয়ে দেব, এক্ষেত্রে শুধু উপযোগ ত্যাগ হবে। 1000 টাকা হলে নিম্ন আয়ভুক্ত লোকের ক্ষেত্রে উপযোগ ত্যাগ হবে 5000 ইউটিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে অর্থের প্রান্তিক উপযোগ, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা এই আলোচনায় ধরে নিয়েছি অর্থের প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান। আমরা এই আলোচনায় ধরে নিয়েছি, কি ধরে নিয়েছি, অর্থের প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি অফ মানি ক্রমহ্রাসমান। এর মানে হচ্ছে অর্থের পরিমাণ যত বাড়বে তার প্রান্তিক উপযোগ তত কমবে। তার প্রান্তিক উপযোগ কমা মানে কি, অর্থাৎ যে অতিরিক্ত বা অবশিষ্ট অর্থের প্রতি তার গুরুত্বটা কি হবে, কমে যাবে। কারণ আমার কাছে যখন অর্থ যখন খুব বেশি হবে, তখন দেখা যাবে যে 100 টাকার গুরুত্ব আমার কাছে কি কম। এর মানে 100 টাকার উপযোগ কম, প্রান্তিক উপযোগ কম। আর আমি যদি নিম্ন আয়ভুক্ত লোক যদি হয়, আমার আয় কম, অর্থ কম, অর্থ কম হওয়ার কারণে আমার কাছে 100 টাকার গুরুত্ব বেশি হবে, অর্থাৎ উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি কি হবে, বেশি হবে। তো অর্থের প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হওয়ার অর্থ হচ্ছে মানুষের কাছে যত অর্থ প্রাপ্তি ঘটবে, ততই তার অর্থের প্রান্তিক উপযোগ কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। তাহলে এই দৃষ্টিকোণ হতে আমরা বলতে পারি যে অধিক আয়ভুক্ত বা ধনী ব্যক্তির অর্থের প্রান্তিক উপযোগ হতে নিম্ন আয়ভুক্ত বা দরিদ্র ব্যক্তির অর্থের প্রান্তিক উপযোগ বেশি। কেন? একেবারে ক্লিয়ার। কেন? একেবারে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। একজন নিম্ন আয়ভুক্ত বা দরিদ্র ব্যক্তি, তার মনে করো বাৎসরিক ইনকাম 1 লক্ষ টাকা।
অন্যদিকে একজন ধনী ব্যক্তি তার বাৎসরিক ইনকাম হচ্ছে 50 লক্ষ টাকা। এখন কমন সেন্স, যার ইনকাম 1 লক্ষ টাকা তার অতিরিক্ত 1 টাকার উপযোগ, আর যার ইনকাম 10 লক্ষ টাকা তার অতিরিক্ত 1 টাকার উপযোগ কি সমান হবে? নো, সমান হবে না। তার যদি লাস্ট ইউনিট অফ মানির উপযোগ যদি 10 ইউটিল হয়, মানে অর্থের প্রান্তিক উপযোগ যদি 10 ইউটিল হয়, তো এখানে লাস্ট ইউনিট অফ মানি মানে সর্বশেষ একক অর্থের উপযোগ আমরা ধরে নিলাম 1 ইউটিল হবে। কত হবে? 1 ইউটিল। আমি ধরে নিয়েছি স্যার 2 ইউটিল হতে পারে, হাফ ইউটিল হতে পারে, আমি 1 ইউটিল ধরে নিচ্ছি। অর্থাৎ ধনী ব্যক্তির আয় বেশি বলে, অর্থ বেশি বলে তার অর্থের প্রান্তিক উপযোগ কম, আর দরিদ্র ব্যক্তির অর্থের প্রান্তিক উপযোগ কি বেশি। এখন আসেন আমি আপনাকে ব্যাখ্যা করব ইকুয়াল স্যাক্রিফাইস প্রিন্সিপল, সমত্যাগ নীতি। সমত্যাগ নীতি অনুযায়ী যে ধনী এবং দরিদ্র ব্যক্তির উপর অথবা অধিক উচ্চ আয়ভুক্ত এবং নিম্ন আয়ভুক্ত ব্যক্তিদের উপর এমনভাবে কর আরোপ করা হবে যাতে উচ্চ আয়ভুক্ত এবং নিম্ন আয়ভুক্ত অথবা ধনী এবং দরিদ্র শ্রেণীর লোকদের উপযোগ ত্যাগের পরিমাণ সমান হয়। এটি হচ্ছে সমত্যাগ নীতি। অর্থাৎ ধনীর উপর বা উচ্চ আয়ভুক্ত শ্রেণীর উপর এমন কর আরোপ করতে হবে যে কর প্রদানের মাধ্যমে উচ্চ আয় বা ধনিক শ্রেণীর যে উপযোগ ত্যাগ ঘটবে, নিম্ন আয়ভুক্ত শ্রেণীর উপর বা দরিদ্র শ্রেণীর উপর কর আরোপ করলে সমপরিমাণ উপযোগ কি হবে? ত্যাগ হবে। আমরা ধরে নিচ্ছি, মনে করি আমরা যে এখানে আমার ধনী ব্যক্তির আয় হচ্ছে, দরিদ্র ব্যক্তির আয় কত? 1 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকার উপযোগ যদি 10 ইউটিল হয়, 1 লক্ষ টাকার উপযোগ কত হবে? 10 লক্ষ ইউটিল হবে। 10 লক্ষ ইউটিল হবে। অবশ্য গভীরভাবে বিশ্লেষণ যদি আমার কোনো শিক্ষার্থী করে থাকে তাহলে সে বলবে স্যার এখানে তো উপযোগ 10 লক্ষ ইউটিলের বেশি হবে। আমি তার সাথে একমত, কারণ সে চিন্তাটা বেশি করতে পেরেছে। কারণ অর্থের প্রান্তিক উপযোগ যদি 10 ইউটিল হয় লাস্ট ইউনিটের, তাহলে মনে করে এখানে 1 লক্ষ টাকা, 90,000, 80,000, 70,000, 60,000, যত পিছনের দিকে যাব প্রান্তিক উপযোগ ততই কি হবে? বাড়বে। এবং সবগুলো যোগ করলে উপযোগ 10 লক্ষ ইউটিলের চেয়ে কি হবে? বেশি হবে। আমরা গড়ে ধরে নিচ্ছি প্রান্তিক উপযোগ 10 ইউটিল, এই 1 লক্ষ টাকাতে প্রতি ইউনিট অর্থের উপযোগ কত? 10 ইউটিল। এই জন্য এটা 10 লক্ষ ইউটিল। 1 লক্ষ টাকার উপযোগ হচ্ছে 10 লক্ষ ইউটিল। অন্যদিকে ধনী ব্যক্তির প্রান্তিক উপযোগ 1 ইউটিল, অর্থাৎ লাস্ট ইউনিট অফ মানির ইউটিলিটি হচ্ছে 1 ইউটিল। এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগ। তাহলে 50 লক্ষ টাকার মোট উপযোগ কত? 50 লক্ষ ইউটিল। সরকার সিদ্ধান্ত নিল যে এমনভাবে ট্যাক্স সে কি করবে? আরোপ করবে যাতে ধনী এবং দরিদ্র উভয় শ্রেণীর উপযোগ ত্যাগের পরিমাণ সমান হবে, এবং সে উপযোগ ত্যাগের পরিমাণ হবে -1 লক্ষ ইউটিল। আমি আবার বলছি আমার প্রিয় শিক্ষার্থীরা, গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল যে এমন পরিমাণ কর উচ্চ আয়ভুক্ত মানে ধনিক শ্রেণী এবং নিম্ন আয়ভুক্ত অর্থাৎ দরিদ্র শ্রেণীর উপর আরোপ করবে যাতে উভয় শ্রেণীর ত্যাগের পরিমাণ কত হবে? 1 লক্ষ ইউনিট মাইনাস হয়ে যাবে। অর্থাৎ 10 লক্ষ ইউটিল হতে 1 লক্ষ ইউটিল মাইনাস হয়ে যাবে, আর 50 লক্ষ ইউটিল উপযোগ যেখানে ছিল ট্যাক্সের মাধ্যমে 1 লক্ষ ইউটিল উপযোগ কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। অর্থাৎ ধনী এবং দরিদ্র শ্রেণীর উপযোগ ত্যাগের পরিমাণ হবে কত? 1 লক্ষ ইউটিল। যেহেতু
ত্যাগ হবে, এই জন্য আগে একটা মাইনাস দিয়েছি। এই যে উচ্চ আয়ভুক্ত এবং নিম্ন আয়ভুক্ত শ্রেণীর মোট উপযোগ ত্যাগের পরিমাণ সমান হবে, এই দৃষ্টিকোণ হতে করা হয়েছে মোট উপযোগ ত্যাগের পরিমাণ সমান হবে, এটাকে বলা হয় সমত্যাগ নীতি, ইকুয়াল স্যাক্রিফাইস প্রিন্সিপল। এখন আসেন, এই 1 লক্ষ ইউটিল উপযোগ ত্যাগ করতে হলে নিম্ন আয়ভুক্ত বা দরিদ্র শ্রেণীর লোককে কত টাকা ট্যাক্স দিতে হবে? একেবারে সহজ, 10,000 টাকা। 10,000 টাকা কি করতে হবে? ট্যাক্স দিতে হবে। কাকে? 10,000 টাকা ট্যাক্স দিতে হবে নিম্ন আয় শ্রেণীর লোকদেরকে। কেন? কারণ প্রান্তিক উপযোগ কত? 10 ইউটিল। এর মানে 1 টাকার উপযোগ 10 ইউটিল, তাহলে 10,000 টাকার উপযোগ কত? 10 দিয়ে গুণ দিলে, 10,000কে 10 দিয়ে গুণ দিলে কত হচ্ছে? 1 লক্ষ ইউটিল। 1 লক্ষ ইউটিল। আশা করি আপনার হিসাবটা বুঝতে পেরেছেন যে যেহেতু কি হবে যে 1 লক্ষ ইউটিল উপযোগ ত্যাগ করতে হবে, এই 1 লক্ষ ইউটিল উপযোগ ত্যাগ করার জন্য দরিদ্র ব্যক্তি বা নিম্ন আয়ভুক্ত শ্রেণীর উপর সরকার কর আরোপ করবে কত? 10,000 টাকা। 1 টাকায় 10 ইউটিল উপযোগ, 10,000 টাকায় 1 লক্ষ ইউটিল উপযোগ। এর মানে 10,000 টাকার ট্যাক্স প্রদান করা নিম্ন আয়ভুক্ত বা দরিদ্র শ্রেণীর লোকেরা যখন 10,000 টাকার ট্যাক্স প্রদান করবে, তার পকেট থেকে সরকারকে তার উপযোগ ত্যাগ হবে কত? 10,000 টাকা। 1 টাকা সমান 10 ইউটিল ইন্টু 10 কত? 1 লক্ষ ইউটিল উপযোগ কি হবে? ত্যাগ হবে। তাহলে সরকার নির্ধারিত 1 লক্ষ ইউটিল উপযোগ ত্যাগ করতে গিয়ে নিম্ন আয়ভুক্ত শ্রেণীকে কর দিতে হচ্ছে 10,000 টাকা। এখন আসেন, উচ্চ আয়ভুক্ত শ্রেণীরা কত টাকা কর দেবে? কারণ তাদের আয় কত? বাৎসরিক 50 লক্ষ টাকা। মার্জিনাল ইউটিলিটি অফ মানি, এমইউএম, মার্জিনাল ইউটিলিটি অফ মানি এখানে কত ছিল? এমইউএম 10 ইউটিল। এখানে মার্জিনাল ইউটিলিটি অফ মানি হচ্ছে 1 ইউটিল। অর্থাৎ 1 টাকার প্রান্তিক উপযোগ 1 ইউটিল। মানে 1 টাকা যদি আমি পাই, উপযোগ গেইন করব 1 ইউটিল। 1 টাকা যদি ট্যাক্সের মাধ্যমে কাউকে দিয়ে দেই, উপযোগ ত্যাগ হবে 1 ইউটিল। তাহলে 1 লক্ষ ইউটিল উপযোগ ত্যাগ করতে হলে তাকে ট্যাক্স দিতে হবে কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা তাকে কি করতে হবে? ট্যাক্স দিতে হবে। দেখো, 1 লক্ষ টাকাকে 1 ইউটিল দ্বারা গুণ করো, কত হয়ে গেছে? 1 লক্ষকে 1 ইউটিল, 1 টাকা সমান 1 ইউটিল, তাহলে কত হলো? 1 লক্ষ ইউটিল। তাহলে আমরা কি দেখতে পেলাম? নিম্ন আয়ভুক্ত শ্রেণীর লোকদের যে 1 লক্ষ ইউটিল উপযোগ ত্যাগ করার জন্য 10,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। উচ্চ আয়ভুক্ত শ্রেণীর লোকদের 1 লক্ষ ইউটিল উপযোগ ত্যাগ করার জন্য, এবং যেহেতু উপযোগ ত্যাগের পরিমাণ সমান, এই জন্য হচ্ছে সমত্যাগ নীতি, তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে কত? 1 লক্ষ টাকা। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সমত্যাগ নীতি অনুযায়ী, সমত্যাগ নীতি অনুযায়ী দরিদ্র বা নিম্ন আয় শ্রেণীর লোকেরা যে পরিমাণ ট্যাক্স দিচ্ছে, উচ্চ আয় শ্রেণীর লোকেরা তার চেয়ে বেশি পরিমাণ ট্যাক্স দিচ্ছে। আমাদের উদাহরণ অনুযায়ী 10 গুণ ট্যাক্স দিচ্ছে। কি কত গুণ? 10,000 টাকা, ধনিক শ্রেণীর ট্যাক্স দিচ্ছে কত? 1 লক্ষ টাকা। 10 গুণ ট্যাক্স দিচ্ছে। এবং এইটা আসলে কত বেশি দেবে সেটা হচ্ছে উভয় শ্রেণীর অর্থের প্রান্তিক উপযোগের ভিতরে পার্থক্য। যদি ধনিক শ্রেণীর অর্থ যদি কি হয়, খুব বেশি হয়, তাদের অর্থের প্রান্তিক উপযোগ কি হবে? 1 ইউটিল হতে আরো কম হবে। এবং নিম্ন আয় শ্রেণীভুক্ত লোকদের আয় যদি, গড় আয় যদি আরো কম হয়, তখন তাদের মার্জিনাল ইউটিলিটি কি হবে? আরো বেশি হবে। তখন দেখা যাবে যে নিম্ন আয় শ্রেণীর লোকদের করের পরিমাণ আরো কম হবে, উচ্চ আয় শ্রেণীর লোকদের করের পরিমাণ আরো কি হবে? বেশি হবে। আরো কি হবে? বেশি হবে।
তাহলে এই আমরা একটা সামগ্রিক চিত্র কি পেয়ে গেলাম সমত্যাগ নীতির। তাহলে সমত্যাগ নীতিতে আমরা কি দেখলাম, ধনী সরকার এমনভাবে কর আরোপ করবে যাতে উচ্চ আয় এবং নিম্ন আয় শ্রেণী লোকদের বা মধ্যম আয় শ্রেণীর লোকদের অর্থাৎ বিভিন্ন আয়ভুক্ত শ্রেণীর লোকদের ত্যাগের পরিমাণ সমান হবে, মানে সমান ত্যাগ। আর এই ত্যাগের পরিমাণ সমান করতে গিয়ে আমরা দেখেছি যে যে সমস্ত শ্রেণীর আয় বেশি তারা অধিক পরিমাণে ট্যাক্স কি করে প্রদান করে। এর কারণ হচ্ছে অর্থের ক্রমহ্রাস সমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে এইভাবে আমরা দেখলাম যে সমত্যাগ নীতি কর প্রদানের সামর্থ্য নীতিকে সমর্থন করে, কারণ উপযোগ ত্যাগের পরিমাণ সমান করতে হলে আমরা দেখেছি যাদের ইনকাম লেভেল বেশি তাদেরকে বেশি কর দিতে হচ্ছে, যাদের ইনকাম লেভেল কম তাদেরকে কম কর দিতে হচ্ছে, যদিও উভয় শ্রেণীর উপযোগ ত্যাগের পরিমাণ কি সমান। একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো। মনে করো তোমরা ছাত্ররা পিকনিকে যাবে, সেক্ষেত্রে তোমরা কিছু ইন্ডাস্ট্রিতে গেছো পিকনিকের জন্য একটু ডোনেশন আনার জন্য। এরা কোটি কোটি টাকার মালিক ইন্ডাস্ট্রির। মনে করে একটা ইন্ডাস্ট্রি ডোনেশন দিচ্ছে 500 টাকা। আবার এই পিকনিকে যাওয়ার জন্য তোমরা ছাত্ররা জনপ্রতি দিয়েছো 500 টাকা। এই ছাত্রদের 500 টাকা দেওয়ার মাধ্যমে ত্যাগ আর ইন্ডাস্ট্রির 500 টাকা দেওয়ার মাধ্যমে ত্যাগ কি সমান হবে? মোটেই সমান না। টাকার পরিমাণ সমান, ত্যাগের পরিমাণ সমান না। ওই ইন্ডাস্ট্রির কাছে 500 টাকা কিছুই না, অতএব সে 500 টাকা দিয়ে যে সামান্য ত্যাগ করেছে, শিক্ষার্থীরা 500 টাকা দিয়ে তার চেয়ে বেশি কি করেছে? ত্যাগ করেছে। অর্থাৎ আমরা যদি সমান ত্যাগে, যদি সমত্যাগ নীতিতে যদি বিশ্বাস করি, তাহলে ইন্ডাস্ট্রির উপর চাঁদার পরিমাণ আরো বহুগুণ বাড়িয়ে দিতে হবে। যাক, তো মনে রাখবা চাঁদা আদায় করাটা কি ভালো না। যার যার টাকায় যার যার কি করবে, শিক্ষা সফরে যাবে, বনভোজনে যাবে, এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করাটা কি ঠিক না, ডোনেশন নেওয়াটা ঠিক না আমি মনে করি। আজকে তুমি ডোনেশন নিবা, কালকে আমি ডোনেশন নেওয়ার জন্য যাব, পরশু দিন আরেকজন কি যাব, এবং যারা পণ্য উৎপাদন করে তারা বাধ্য হয়ে লজ্জায় হোক অথবা যে কোনো কারণে হোক এই ডোনেশন দিতে বাধ্য হয়, এবং এই ডোনেশনটা তারা কি করে পণ্যের মূল্যের সাথে কি করে যোগ করে পণ্যের মূল্যটা কি হয়ে যায়, বেড়ে যায়। অতএব শুধু আমরা ব্যবসায়ীদেরকে দায়ী করবো না, ব্যবসায়ীদেরকে দায়ী করার আগে আমরা নিজেদেরকে নিয়ে একটু কি করব, চিন্তা ভাবনা করবো। কারণ আমাদের জাতি হিসাবে সামরিকভাবে প্রত্যেকেই বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রাখি, এই ঋণাত্মক অবদানের কারণে কিন্তু পণ্যের মূল্য বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা হচ্ছে আমি আলোচনা করব ইকুয়াল প্রপোর্শনাল স্যাক্রিফাইস। ইকুয়াল প্রপোর্শনাল কি স্যাক্রিফাইস, প্রপোর্শনাল ইকুয়াল প্রপোর্শনাল স্যাক্রিফাইস প্রিন্সিপল। আর লিখলাম না, স্যাক্রিফাইস প্রিন্সিপল। এটাকে বলা হয় যে, এটাকে আমরা বলি ইকুয়াল প্রপোর্শনাল, সমানুপাতিক ত্যাগ নীতি। একটা সমত্যাগ নীতি, আর এটাকে বলা হয় সমানুপাতিক ত্যাগ নীতি। এই সমানুপাতিক ত্যাগ নীতি কি, যে এখানে সমান ত্যাগটা বিবেচনা করা হয় না, এখানে বিবেচনা করা হয় ত্যাগের অনুপাতটা সমান হতে হবে। কি সমান হতে হবে? ত্যাগের অনুপাতটা সমান হতে হবে। এখানে ধনী ব্যক্তিরও ত্যাগ হচ্ছে 1 লক্ষ ইউটিল, দরিদ্র ব্যক্তিরও ত্যাগ হচ্ছে কত? 1 লক্ষ ইউটিল, সমান ত্যাগ। কিন্তু সমানুপাতিক ত্যাগে বলা হয়েছে সমান ত্যাগ না, যে অনুপাতের ত্যাগ। বিভিন্ন আয় শ্রেণীর লোকেরা যে কর প্রদান করবে, এই কর প্রদানের মাধ্যমে তাদের উপযোগ যে ত্যাগ হবে, সেই ত্যাগের অনুপাতটা প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে সমান হবে। আর সেক্ষেত্রে প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে যদি আমরা সমান করতে চাই, তাহলে দেখা যাবে যে সমত্যাগ নীতি অনুযায়ী, ইকুয়াল স্যাক্রিফাইস যে থিওরি, এই নীতি অনুযায়ী উচ্চ আয়েরা যে কর দিয়েছে তার চেয়ে আরও বেশি কর দিতে হবে, এবং নিম্ন আয়েরা যে কর দিয়েছে তাদেরকে তার চেয়ে কম পরিমাণ দিতে হবে। কারণ একটু লক্ষ্য করে, একেবারে ইজি আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি।
এখানে তোমার উপযুক্ত ত্যাগ ধনী দরিদ্র এবং ধনী 1,00,000 ইউটিল সমান, মানে সমান ত্যাগ। কিন্তু আনুপাতিক ত্যাগ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখব, যে আমার দরিদ্র শ্রেণী 1,00,000 ইউটিল কি করেছে, উপযোগ ত্যাগ করেছে, যেখানে তার মোট উপযোগ হচ্ছে কত, 10,00,000 ইউটিল। মোট উপযোগ কত, 10,00,000 ইউটিল। কারণ আমার দরিদ্র শ্রেণীর 1,00,000 টাকার বার্ষিক ইনকাম, যার মোট উপযোগ হচ্ছে কত, 10,00,000 ইউটিল, এর ভিতরে 1,00,000 ইউটিল সে ট্যাক্সের মাধ্যমে কি করেছে, উপযোগ ত্যাগ করেছে। অর্থাৎ ত্যাগের অনুপাত হচ্ছে 1,00,000 বাই 10,00,000, লক্ষ বাই 10,00,000, কাটাকাটি গিয়ে 1 বাই কত, 10। এখানে ত্যাগের অনুপাত হচ্ছে 1 বাই কি, 10। বুঝতে পেরেছেন? আর ধনী ব্যক্তির ক্ষেত্রে ত্যাগের অনুপাতটা কত, 1,00,000, উপযোগ ত্যাগের পরিমাণ হচ্ছে 1,00,000 ইউটিল। আর টোটাল মোট উপযোগ কত, 50,00,000 টাকার 50,00,000 ইউটিল, 1/50। এখন আপনারা চিন্তা করেন প্রিয় শিক্ষার্থীরা, এখন আপনারা চিন্তা করেন ভালো করে, আমরা তো উপযোগের ক্ষেত্রে সমান ত্যাগ দেখেছি, কিন্তু আনুপাতিক দৃষ্টিকোণ হতে দেখা যায় যে যেখানে আমাদের নিম্ন আয়ভুক্ত শ্রেণীর লোকেদের উপযোগ ত্যাগের পরিমাণ হচ্ছে 1/10। 1/10 মানে কি, প্রায় 10% তারা কি করেছে, মোট উপযোগের 10% তারা উপযোগ ত্যাগ করেছে। মোট উপযোগের কত পার্সেন্ট, 10%। সেখানে আমাদের ধনিক শ্রেণী উপযোগ ত্যাগ করেছে, তাদের ত্যাগের অনুপাত হচ্ছে 1/50। কারণ 1,00,000 ইউটিল উপযোগ ত্যাগ করেছে, মোট উপযোগ হচ্ছে 50,00,000, তাহলে 1,00,000 বাই 50,00,000 মানে 1/50। এর মানে কত পার্সেন্ট, টোটাল উপযোগের 2% কি করেছে, ত্যাগ করেছে। অর্থাৎ যেখানে ধনিক ব্যক্তিরা 2% উপযোগ ত্যাগ করেছে, সেখানে দরিদ্র ব্যক্তিরা উপযোগ ত্যাগ করেছে কত পার্সেন্ট, সেখানে 10% কি করেছে, ত্যাগ করেছে। তাহলে আনুপাতিক ত্যাগ কিন্তু এখানে সমান না। আনুপাতিক ত্যাগ যদি সমান করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, ধনের উপর ট্যাক্সের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে হবে। কার উপর, ধনীর উপর ট্যাক্সের পরিমাণটা আরো 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 কি করতে হবে, বাড়িয়ে দিতে হবে ধনীর উপর। আগে তারা 1,00,000 টাকা ট্যাক্স দিত, এখন বলতে হবে না 1,00,000 না, তোমাদেরকে ট্যাক্স দিতে হবে কত, 5,00,000 টাকা ট্যাক্স দিতে হবে তোমাদেরকে। 5,00,000 টাকা ট্যাক্স দিলে উপযোগ ত্যাগ কত হবে, 1 টাকার 1 ইউটিল, 5,00,000 কত হবে, 5,00,000 ইউটিল উপযোগ ত্যাগ হবে। তাহলে এখন উপযোগের অনুপাত কত হবে, 5,00,000 বাই 50,00,000 মানে 1 বাই কত, 1/10 সমান কত, 1/10, 10/1 মানে কি, 10%। অর্থাৎ ধনিক শ্রেণীর উপযোগের ত্যাগের অনুপাত এবং দরিদ্র শ্রেণীর উপযোগের ত্যাগের অনুপাত 1/10, 1/10 বা 10% কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে সমত্যাগ নীতি অনুযায়ী নিম্ন আয়ভুক্ত, উচ্চ আয়ভুক্ত অর্থাৎ বিভিন্ন আয় শ্রেণীভুক্ত লোকদের উপর ট্যাক্স এমনভাবে আরোপ করা হয় যাতে তাদের উপযোগ ত্যাগের পরিমাণ মোট উপযোগ ত্যাগের পরিমাণ সমান হয়। কিন্তু সমানুপাতিক ত্যাগ অনুযায়ী যে মোট উপযোগ সমান না, ত্যাগের অনুপাতটা কি হতে হবে, সমান হতে হবে। ত্যাগের অনুপাতটা কিভাবে বার করি, যে উপযোগ ত্যাগের পরিমাণটাকে আমরা ভাগ দেব কি দিয়ে, যে অর্থের মোট উপযোগ দ্বারা। তাহলে আমরা উপযোগ ত্যাগের অনুপাতটা বার করি এবং দেখা যায় যে সমত্যাগ নীতিতে আমরা যে রেজাল্টটা বের করি সেখানে আনুপাতিক ত্যাগটা আমাদের কাদের বেশি হচ্ছে, দরিদ্রদের বেশি হচ্ছে আর ধনীর কম হচ্ছে। তো ধনীর আনুপাতিক ত্যাগ বাড়ানোর জন্য 1,00,000 জায়গায় তাকে 5,00,000 টাকা আমরা কি করেছি, ট্যাক্স আরোপ করেছি। তখন দেখা গিয়েছে আনুপাতিক ত্যাগ কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, সমানুপাতিক ত্যাগ। তাহলে আমরা দেখতে পেলাম যে সমত্যাগ নীতি অনুযায়ী যে পরিমাণ কর আমরা
ধনিক শ্রেণী নিকট হতে আদায় করি সমানুপাতিক ত্যাগ নীতি অনুযায়ী, ইকুয়াল প্রপোর্শনাল স্যাক্রিফাইস প্রিন্সিপল অনুযায়ী আমরা দরিদ্র শ্রেণী থেকে মানে নিম্ন আয়ভুক্ত শ্রেণী থেকে উচ্চ আয় শ্রেণীভুক্ত মানে ধনিক শ্রেণীর নিকট হতে আরো বেশি ট্যাক্স কি করি আদায় করি, অর্থাৎ ট্যাক্সটা প্রগতিশীল হয়। এর মানে আমরা যদি ইকুয়াল স্যাক্রিফাইস প্রিন্সিপল থেকে ইকুয়াল প্রপোর্শনাল স্যাক্রিফাইস প্রিন্সিপলে যাই, অর্থাৎ সমত্যাগ নীতি হতে যদি আমরা সমানুপাতিক ত্যাগ নীতিতে যাই, তাহলে আমরা দেখছি যে আমার দরিদ্র শ্রেণী হতে আমার উচ্চ শ্রেণীর লোকদের করের পরিমাণটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আর যেহেতু অধিক আয়ের সাথে যদি করের পরিমাণটা বেড়ে যায়, তো এটাকে আমরা প্রোগ্রেসিভ ট্যাক্সেশন বলে থাকি, মানে এটা হচ্ছে প্রগতিশীল কর। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো প্রত্যেকটা জিনিসের কি আছে, চিত্র আছে। আমি নেক্সট সমপ্রান্তিক উপযোগ নীতি ইকুয়াল মার্জিনাল স্যাক্রিফাইস প্রিন্সিপালটা আলোচনা করব। এরপর আমি চিত্র দিয়ে কি করব, আমি আলোচনা করব। ঠিক আছে, এরপর কি করব, চিত্র দিয়ে আলোচনা করব। আশা করি তোমরা লেকচারটা বুঝতে পেরেছো। এইভাবে আলোচনা করে এরপর চিত্র দিয়ে যদি আলোচনা করো, আমার যেটা বিশ্বাস, কর প্রদানের সামর্থ্য নীতি তত্ত্ব ভালো নাম্বার তোমরা পাবে। তোমরা সবাই ভালো থাকো। আজকের লেকচার এতটুকু পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।